১.৫ বছরের দিশাকে ফেলে রেখে যখন ওর বাবা দীপঙ্কর অন্য একজন মহিলাকে নিয়ে আলাদা থাকতে আরম্ভ করে, তখন দিশার মা রুষা অথই জলে পড়ে। বিয়ের কিছু গয়না ছাড়া আর কিছুই ছিল না রুষার হাতে। বাপের বাড়িতে গিয়ে উঠতে সংকোচ বোধ করে, কারণ উনার বাবা মা একদমই রাজি ছিলেন না এই বিয়েতে। শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে ওর তেমন মিল মিশছিল না। রুষা ভাবতেই পারেনি দীপঙ্কর এমনভাবে ওকে ঠকাবে। একদিন একটা পেপারে কয়েকটা সই করিয়ে নেন। রুষা দীপঙ্করকে কোনোদিনই সন্দেহ করেনি। দীপঙ্কর মাঝে মাঝে রুষাকে ব্যাংকের জন্য বা কোনো কাজে রুষাকে দিয়ে সই করিয়ে নিত। রুষা অন্ধের মতো কিছু না দেখেই সই করে দিত। এই বোকামিটাকেই কাজে লাগিয়ে দীপঙ্কর রুষাকে দিয়ে ডিভোর্স পেপারে সই করিয়ে নেয়। পরে যখন কোর্টে কেস ওঠে এবং বিচারক ওর মতামত জানতে চান, তখন রুষা ঘেন্নায় এই ডিভোর্সে সম্মতি জানায়। এমন ঠকানোর জন্য রুষা অনেক কিছু করতে পারত, কিন্তু ও যে বড্ড অভিমানিনী। আত্মসম্মান বোধ যে ওর খুব বেশি। তাছাড়া ও জানে জোর করে ভালোবাসা পাওয়া যায় না, তাই রুষা সব ছেড়ে দেয়। ১.৫ বছরের মেয়েকে নিয়ে সেদিন নিজের বাপের বাড়ির দরজাতে গিয়ে দাঁড়াতে হয়েছিল। সেদিন এই একরত্তি বাচ্চা মেয়েটার মুখ চেয়ে রুষার বাবা মা ওদের বাড়িতে ঢুকতে দেন, তবে বলে দেন বেশি দিন রাখতে পারবেন না। রুষা যেন কাজ জোগাড় করে, আর এই বাড়িতে ওই অপদার্থ মানুষটার নাম যেন না নেওয়া হয়। রুষা সব মেনে নিয়ে বাপের বাড়িতে থাকে। মেয়েকে মায়ের কাছে রেখে দিয়ে কাজের সন্ধানে বের হয়। কথাতেই আছে, ভগবান এক হাতে নেন আর অপর হাত দিয়ে ভরিয়ে দেন। বেশি দিন রূপাকে বেকার থাকতে হয়নি বা বাবার অন্ন ধ্বংস করতে হয়নি। শিক্ষিতা রুষা রেল, ব্যাংক ছাড়াও স্কুল, কলেজ ইত্যাদি অনেক জায়গায় চাকরির চেষ্টা করে। অবশেষে এক সরকারি ব্যাংকে রুষা চাকরি পেয়ে যায় মাস 6 বাদে। এর কিছুদিন পরেই রুষার শ্বশুরমশাই ওকে কিছু সম্পত্তি লিখে দেন। আসলে উনারাও ছেলের এই অন্যায় মেনে নিতে পারেননি, তাই ছেলেকে ত্যায্য করে ওর ভাগের সম্পত্তি দিশাকে নমিনি করে রুষাকে লিখে দেন। রুষা নিতে চায়নি। তখন ওর শাশুড়ি মা বলেন, এটা তো তোমাকে দেওয়া হচ্ছে না, এটা আমার নাতনিকে দেওয়া হচ্ছে এবং এটাতে ওর হক আছে। রুষা বাধ্য হয়ে উনাদের দেওয়া সম্পত্তি নেয়। চাকরি করার অভিজ্ঞতা রুষার ছিল, কারণ বিয়ের আগে রুষা এক বেসরকারি অফিসে চাকরি করত। অফিসে যাওয়া আসার পথেই দীপঙ্করের সাথে রুষার পরিচয়। অন্য জাতের বলে দীপঙ্করের বাড়ি থেকে রুষাকে মেনে নেয়নি। রুষাদের বাড়িতে এই জাতপাতের বিচার করাটাকে ওর মা বাবা পছন্দ করতেন না। অশিক্ষিতরাই এমন বিচার করেন বলে উনারা মনে করতেন। আসলে উনারা আধুনিক মনস্কের। এই কারণেই দীপঙ্করকে বা ওর বাড়ির কাউকে উনাদের পছন্দ ছিল না। রুষার জেদের কাছে উনারা হার মানলেও মন থেকে ওদের সম্পর্কটাকে মেনে নিতে পারেননি। তাই বিয়ের পর প্রয়োজন ছাড়া রুষা খুব একটা বাপের বাড়ি যেত না, আর উনারাও তেমনভাবে ওদের নিমন্ত্রণ করতেন না। বিয়ের 3 বছরের মাথায় রুষা যখন সন্তান সম্ভবা হয়, তখন দীপঙ্করই জোর করে রুষাকে চাকরিটা ছাড়তে বাধ্য করে, নিজেদের সুস্থ সন্তানের আশায়। চাকরি পাওয়ার পরও রুষা বাপের বাড়িতে থাকত, তবে দুজনের ভরণ পোষণ দিয়েই। কারণ রুষার আত্মসম্মান ছিল প্রখর। মেয়েটাকে যাতে মা দেখতে পারে আর মেয়ের যাতে কষ্ট না হয়,
তার জন্য রুষা বাপের বাড়িতে থেকে চাকরি করত। তবে বাড়ি ভাড়া আর খাওয়া দাওয়ার খরচা মাসের শেষে মায়ের হাতে তুলে দিত। দিনে দিনে দিশা বড় হতে থাকে। ওকে একটা ভালো স্কুলে ভর্তি করে দেয় রুষা। ওকে দিয়ে আসা নিয়ে আসার কাজ স্বেচ্ছায় রুষার বাবা করেন। রাতে বাড়ি ফিরে রুষা মেয়েকে পড়তে বসায়, হোমওয়ার্ক করায়। দাদু দিদার ছত্রছায়ায় দিশা বড় হতে থাকে। যতই নাতনি হোক না কেন, উনারা দিশাকে বেশ শাসনেই রেখেছিলেন, যাতে নিজের মেয়ের মতো নাতনি ভুল কাজ না করে। দিন কখনো সমান যায় না। বার্ধক্যজনিত কারণে রুষার বাবা মারা যান। বাড়িতে শোকের ছায়া নেমে আসে। দিশা দাদুকে খুব ভালোবাসত আর ভক্তি শ্রদ্ধাও করত। দিশা খুব ভেঙে পড়ে। দিন বদলাতে থাকে। সবাই আবার নিজ নিজ কাজে ব্যস্ত হয়ে পড়ে। দিদার কাছে দিশা এখন সব আবদার করে। রুষা মেয়েকে একদম প্রশ্রয় দেয় না। চাকরি পাওয়ার পর রুষাকে ওর মা বলেছিলেন আবার বিয়ে করতে। দিশার দায়িত্ব ওদের নিতে হবে না, ওর সব দায়িত্ব উনারাই নেবেন। রুষা তাতে রাজি হয়নি। মন যে একদম ভেঙে গেছে, বিশ্বাস চলে গেছে। ছোটবেলায় দিশা জানতো দাদুই ওর বাবা। একটু বড় হতে যখন বোঝে উনি ওর দাদু, তখন জিজ্ঞেস করেছিল, তাহলে ওর বাবা কোথায়? দিশার দিদা বলেছিলেন, তোমার বাবা এখন বিদেশে থাকেন, তুমি একটু বড় হলেই ফিরে আসবেন। দিশা এই কথাটা বিশ্বাস করেছিল। কেউ মানে ওর বন্ধুরা ওর কাছে ওর বাবার কথা জানতে চাইলে দিদার কথাটাই বলতো। অবশ্য বড় হতে সব বুঝে গিয়েছিল। তখন বাবাকে কাছে না পাওয়ার জন্য আফসোস করত, মনে মনে কষ্ট পেত। আজ কয়েকদিন ধরে রুষা অফিস থেকে বেশ দেরি করেই ফিরছে, আর অফিসেও যাচ্ছে খুব তাড়াতাড়ি। দিশা সারা দিন মাকে কাছে পায় না, তাই চাই মা যেন সন্ধে হলেই চলে আসে। দিশাও স্কুল থেকে ফিরে এসে মা আসার অপেক্ষা করে। দিশা এবছর মাধ্যমিক দেবে, পড়াশোনার চাপ আছে। তবে বাইরে গিয়ে টিউশন পড়তে হয় না, বাড়িতে টিচার এসে পড়িয়ে দিয়ে যান। স্কুল থেকে ফিরেই টিচারের কাছে পড়ে নেয়। পড়া শেষ হলেই টিচার চলে যান, আর তার একটু পরেই রুষা অফিস থেকে ফেরে। বাড়িতে তো 3 জন প্রাণী। সন্ধ্যার সময় 3 জনে একসাথে বসে গল্প করতে করতে চা মুড়ি মাখা খেতে খুব ভালো লাগে দিশার। সারা দিনের সব গল্প দিশা মা আর দিদার সাথে করে। আর রুষাও অফিসের বিভিন্ন অভিজ্ঞতার কথা, ট্রেনে যাওয়া আসার পথে বিভিন্ন ঘটনার কথা গল্প করে। দিশার খুব রাগ হয় মায়ের উপর। রাগ করে বলে, কেন রাত করে বাড়ি ফেরো? তাড়াতাড়ি বাড়ি ফিরতে পারো না? রুষা গম্ভীর স্বরে বলে, অফিসের কাজ থাকে, তাই দেরি হয়। তোমরা দুজনে চা খেয়ে নিও এখন থেকে, আমার আসতে একটু দেরিই হবে। একদিন দিশা বাড়ি ফিরে এসে থেকে মুখ গম্ভীর করে থাকে। ওর দিদা জানতে চান ওর কি হয়েছে। দিশা উত্তর দেয় না। মনমরা হয়ে টিচারের কাছে পড়তে বসে। পড়া শেষ করে নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ে। ওর দিদা দুজনের জন্য চা বানিয়ে ওকে ডাকেন। দিশা বলে, আমার খেতে ইচ্ছে নেই, তুমি খেয়ে নাও। উনি ওকে অনেক ডাকাডাকি করেও ঘর থেকে বের করে আনতে পারেন না। রুষা আগে 6টা 6:30টার মধ্যে বাড়ি ঢুকত, এখন 7:30 হয়ে যায়। আবার কোনো কোনো দিন 8টাও বেজে যায়। অফিস থেকে ফিরে সোজা বাথরুমে গিয়ে জামা কাপড় কেচে স্নান করে তবেই ঘরে ঢোকে। এখন আর আগের মতো দিশার সাথে গল্প করে না, তবে রাতের খাবার খেয়ে মেয়ের পাশেই শুতে চলে আসে। দিশা লক্ষ্য করে মাকে দেখে খুব ক্লান্ত লাগে, গভীর চিন্তায় মগ্ন থাকে। আগে দিশার পড়াশোনার কথা জানতে চাইতো,
গা মাথায় হাত বুলিয়ে দিত। এখন আর সেটা করে না। বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়ে, আর জেগে থাকলে কেবল ফোন নিয়ে ফিসফিস করে কথা বলে। এক অজানা আতঙ্কে দিশার বুকটা কেঁপে ওঠে। তাহলে মা কি ওকে ছেড়ে বাবার মতো চলে যাবে? নিশ্চয়ই মা আবার বিয়ে করবে, তাই ওকে আর আগের মতো ভালোবাসে না, আদর করে না। বুকটা কান্নায় মোচড় দিয়ে ওঠে, মরে যেতে ইচ্ছে করে। মা ছাড়া ওর যে আর কেউ নেই। মাকে ছাড়া কি করে থাকবে? চিন্তা করলেই চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে, চোখের জলে বালিশ ভিজে যায়। রুষা মেয়ের পাশে শুয়ে বুঝতেই পারে না মেয়ের কষ্ট। ওর কান্নার শব্দ যেন ওর কানেই ঢোকে। দিশা একদিন মাঝরাতে দেখে মা যেন কার সাথে ফিসফিস করে কথা বলছে। দিশা কান খাড়া করে শুনতে চেষ্টা করে, কিন্তু বুঝতে পারে না। পরের দিন সকালে ঘুম ভাঙতে দেরি হয়ে যায় রুষার। 7টা বেজে যায়। আগে অফিসে 8:30টায় বেরোতো, এখন 7:30 বাজলেই যা হোক করে কিছু খেয়েই বেরিয়ে যায়। 7টা বেজে গেছে দেখে রুষা মা আর মেয়েকে বকাবকি করে, ওকে ডেকে দেয়নি বলে। দিশা বলে, সারা রাত ধরে ফোনে কথা বললে তো সকালে উঠতে দেরি হবেই, আমাদের বকছো কেন? ওর মুখে এমন কথা শুনে রুষার মাথা গরম হয়ে যায়। ঠাস করে একটা চড় মেরে দেয় দিশার গালে। এই প্রথম দিশার গায়ে হাত দিল রুষা। দিশা অভিমান করে কাঁদতে কাঁদতে নিজের ঘরে চলে যায়। রুষারও হাতটাকে ভেঙে ফেলতে ইচ্ছে করছে, মনটা ভারাক্রান্ত হয়ে যায়। তবু মেয়ের কাছে গিয়ে ওর অভিমান ভাঙাতে চেষ্টা করে না, কারণ ওতে যে রুষার দেরি হয়ে যাবে, ওর জন্য যে একজন অপেক্ষা করে আছে। রুষা অফিসের জন্য বেরিয়ে যায়। দিশাকে ওর দিদা অনেক ডাকাডাকি করেন, খেতে আসতে বলেন, কিন্তু দিশা সেদিন কিচ্ছু মুখে তোলেনি। কেঁদে কেঁদে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে। সেদিন স্কুলেও যায়নি, পড়তেও বসেনি, এমনকি বাড়িতে টিচার এলে তার কাছেও পড়তে বসেনি। সেদিন রুষা যথারীতি দেরি করেই বাড়ি ফেরে। রুষাও সেদিন অফিসে না খেয়েই বেরিয়ে যায়, আর অফিসে গিয়েও কিচ্ছু খায়নি। সারা দিন মেয়েটার জন্য মনটা ছটফট করে। অফিস থেকে ফিরে আগে বাথরুমে ঢুকে জামা কাপড় কেচে স্নান করে নেয়। আগে অবশ্য জামা কাপড় ছেড়ে রাখত, আর হাত পা শুধু ধুতো। বেশ কিছুদিন ধরে জামা কাপড় কেচে একেবারে স্নান সেরে তবেই ঘরে ঢুকছে। সেদিন রাতে দিশা খেতে আসেনি দেখে রুষা যায় মেয়েকে ডেকে আনতে। রুষা ভাবে এইভাবে মেয়েটাকে আলো আঁধারের মধ্যে রাখলে চলবে না, ওকে সবটা জানিয়ে দিতে হবে। এমন হতে থাকলে ওর পড়াশোনায় খুব ক্ষতি হয়ে যাবে। তাই ঠিক করে আজ ওকে সব কথা বলে দেবে। নিজেরও খুব ক্লান্ত লাগছে। মেয়েকে আদর করে অন্যায় হয়েছে বলে ক্ষমা চেয়ে নিয়ে জোর করে খাবার টেবিলে আনে। মেয়ে বা মায়ের ভুল ভাঙাতে সেদিন খেতে বসে রুষা। এইরকম আচরণের জন্য ক্ষমা চেয়ে নেয় এবং সত্যি ঘটনাটা বলে দেয়। আসলে বেশ কয়েকদিন আগে অফিস থেকে ফেরার সময় ট্রেনের জন্য প্ল্যাটফর্মে অপেক্ষা করছিল রুষা। হঠাৎ মনে হলো ওর শাড়ির আঁচলে একটা টান পড়ল। মুখ ঘুরিয়ে দেখে এক মুখ গোঁফদাড়িওয়ালা এক বয়স্ক লোক ওর আঁচল ধরে আছে। ও ভাবে হয়তো সাহায্য চাইছে, তাই ব্যাগ থেকে টাকা বের করে উনার হাতে দিতে গেলে উনি সেটা নিতে চান না। ভালো করে লোকটার মুখটা দেখে রুষার খুব চেনা চেনা লাগে, খানিকটা দীপঙ্করের মতো লাগে, কিন্তু উনি কে সেটা কিছুতেই বুঝতে পারছে না। ভালো করে লোকটার দিকে তাকাতেই রুষার গা গুলিয়ে ওঠে। সারা গায়ে ঘা ভর্তি, আর তার থেকে রক্ত রস গড়িয়ে পড়ছে। গা থেকে পচা গন্ধ বের হচ্ছে।
রুষা ওখান থেকে একটু সরে দাঁড়ায়। লোকটা করুণ দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে থাকে। লোকটার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। রুষা সেটা লক্ষ্য করে। রুষা সেদিন বাড়ি ফিরে আসে। বাড়িতে এসেও ভাবে লোকটা কে, সেটা বোঝার চেষ্টা করতে করতে রাতে ঘুমিয়েও পড়ে। হঠাৎ মনে হলো ওই লোকটা দীপঙ্কর নয় তো। আবার মনে ভাবে দীপঙ্কর হবে কি করে। পরের দিন আবার ওই লোকটাকে দেখতে পায় রুষা। এবার নাকে চাপা দিয়ে কাছে যেতেই লোকটা ভাঙা ভাঙা স্বরে বলে, রুষা, আমাকে চিনতে পারছো না? গলার স্বর শুনে রুষার আর বুঝতে বাকি থাকে না যে ওই লোকটা দীপঙ্কর ছাড়া আর কেউ নয়। রাগে ঘেন্নায় মুখ ফিরিয়ে নিয়েছিল রুষা, কিন্তু বিবেক ওকে বারে বারে টেনে নিয়ে যেত দীপঙ্করের কাছে। ততদিনে দীপঙ্করের অবস্থা আরো করুণ হয়ে ওঠে। ওর পাশ দিয়ে কেউ যাওয়া আসা করে না। একদিন রুষা দেখে ওর নিস্তেজ দেহটা পড়ে আছে আর মাছি ছেঁকে ধরেছে। সেদিন রুষা আর মুখ ফিরিয়ে থাকতে পারেনি। ওর চেষ্টায় সেদিন দীপঙ্করকে হাসপাতালে ভর্তি করা হয় এবং চিকিৎসা শুরু হয়। তবে ডাক্তার আশা দিতে পারেননি, অবস্থা খুবই খারাপ। রুষার মা বলেন, পাপ কখনো বাপকে ছাড়ে না, পাপের শাস্তি পেয়ে গেছে। রুষা নিজের চোখ মুছে মেয়েকে কাছে টেনে নিয়ে আদর করে বলে, যাবি একদিন বাবাকে দেখতে? রুষার মায়ের আদেশ অমান্য করেই রুষা দিশাকে নিয়ে হাসপাতালে যায়। তবে এমন করুণ পরিণতি না দেখাই বুঝি ভালো ছিল দিশার। সেদিন দিশাকে দীপঙ্কর দেখে, তবে ওর মধ্যে কোনো তাপ উত্তাপ ছিল না। শেষ দেখা দেখে দিশা বাড়ি ফেরে, তবে আর কোনোদিনই বাবাকে দেখার ইচ্ছে প্রকাশ করেনি। দিদার মতো দিশাও দীপঙ্করকে ঘেন্না করে আর মনে করে এটা হওয়ারই ছিল, এটাই ওর শাস্তি। রুষা জানতে পারেনি দীপঙ্করের এই করুণ পরিণতির কারণ কি। তবে রুষা কিন্তু পারেনি দীপঙ্করকে ফেলে দিতে। শেষ দিন পর্যন্ত রুষা দীপঙ্করের পাশে বন্ধু হয়েই ছিল। গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।